প্রাথমিকের ৩০,০০০ প্রধান শিক্ষকের জন্য সুখবর। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হেলিকপ্টার থেকে গুলি করে তরুণীকে হত্যা বললেন হাসিনা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা। সঞ্চয়পত্রে সুদ হার কমানোয় ব্যাংক খাতে নির্ভরতা বাড়বে সরকারের। হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০,০০০-এ পৌঁছেছে। সর্বশেষ জানাবো, পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রাথমিকের ৩০,০০০ প্রধান শিক্ষকের জন্য সুখবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষকের জন্য সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড উন্নীত করার প্রক্রিয়া সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল ৫ জুলাই অধিদপ্তরের পরিচালক পলিসি ও অপারেশন মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ এর বিপরীতে হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রায় বাস্তবায়নের সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন, ১০ গ্রেড বাস্তবায়নে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। এতে ৩০,০০০ প্রধান শিক্ষকের ১০ম গ্রেড উন্নীত হওয়ার পথ সুগম হবে। তবে শুধু রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন। এছাড়া সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে বাস্তবায়ন। আমাদের দাবি সক্রিয়ভাবে বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, দেশে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে ৫ জনকে নিয়ে কথা বলেছেন সেই ৫ জন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব, তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মালয়েশিয়ার আইজিপি বাংলাদেশের ৫ জনকে জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছেন, এটা কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যে দেশের আইজিপি কি বলেছে আমি জানি না। আমরা অফিসিয়ালি সরকারি লেভেলে কোনো মেসেজ পাইনি। আমরা বিভিন্ন মাধ্যমে যে মেসেজ পেয়েছি সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ আপনাদের দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশের অবস্থান এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের ক্রেডিট অনেক বেশি। গত ১০ বছরে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন, যখন ছিল তখন দিয়েছেন, এখন নেই তাই দিতে পারেন না। হেলিকপ্টার থেকে গুলি করে তরুণীকে হত্যা বললেন হাসিনা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা। নোয়াখালীর তরুণী নাসিমা আক্তার বয়স ২৪ কিছুদিনের জন্য ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। মৃত্যুর আগে তার বিয়ের আলাপ চলছিল, কিন্তু মেহেদি রাঙানোর সৌভাগ্য আর হয়নি। রাজধানীর ধানমন্ডিতে ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনায় ১ বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। নাসিমা নোয়াখালীর সুধারাম মডেল থানার মাইজদি বাজার এলাকার মৃত ইউসুফ মিয়ার মেয়ে। রোববার বিকালে ধানমন্ডি মডেল থানার ওসি কাশূন্য মার্মা মামলার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের ভাই হেলাল উদ্দিন সোলাইমান মামলাটি দায়ের করেন। এতে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকালে ধানমন্ডি ১ নম্বর রোডের একটি ১০তলা ভবনের ছাদে মামলার বাদী হেলাল উদ্দিন সোলাইমানের ছেলে আহমদ উদ্দিন বয়স ২৩ এবং তার ছোট বোন নাসিমা আক্তার বয়স ২৪ অবস্থান করছিলেন। ওই সময় হেলিকপ্টার ও ড্রোন উড়তে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে একটি গুলি আইমানের বুকে লাগে এবং তা ভেদ করে পাশে থাকা নাসিমার মুখে ঢুকে গলায় আটকে যায়। সঞ্চয়পত্রের সুদ হার কমানোয় ব্যাংক খাতে নির্ভরতা বাড়বে সরকারের। আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার সঞ্চয়পত্র বিক্রির লাগাম টেনে ধরেছে, কমিয়েছে সুদ হার। এর ফলে ব্যাংক খাতের উপর সরকারের নির্ভরতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যাংক থেকে বেশি ঋণ করলে বেসরকারি খাতে ঋণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
যা পক্ষান্তরে বিনিয়োগ ও কর্মসংস্থানের অন্তরায় হয়ে দাঁড়াবে। সঞ্চয়পত্রের সুদ হার কমানোয় সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিম্ন মধ্যবিত্ত, পেনশনার গ্রুপ ও ঝুঁকিপূর্ণ। সঞ্চয়পত্রে তারা বিনিয়োগ করবে না, কিন্তু বাজেট বাস্তবায়নে যে টাকার প্রয়োজন হবে সরকার তার সঞ্চয়পত্র থেকে খুব বেশি নিতে পারবে না। এর ফলে ব্যাংকের দ্বারস্থ হতে হবে সরকারকে। এদিকে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কষাঘাতে লোকজনের মাঝে সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বেশি দেখা দিয়েছে। জীবনযাত্রার ব্যয় নির্বাহের অন্যতম খাত সঞ্চয়পত্রের সুদ হার কমানোয় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। সরকার বিগত ৩ অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রয় লক্ষ্যমাত্রা ৩৫,০০০ কোটি থেকে ১২,৫০০ কোটি টাকা নামিয়ে এনেছে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ মহল মনে করছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার চলিত অর্থবছরে ব্যয়ের আকার না বাড়িয়ে সংকোচনমূলক বাজেট দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকও সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে। ফলে এ দুইয়ের সঙ্গে সঞ্চয়পত্রের সুদ হার কমানো সাংঘর্ষিক। এর ফলে উচ্চ সুদ দেয়া ব্যাংকগুলোয় মানুষ টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সঞ্চয়পত্রে তারা বিনিয়োগ করবে না। হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০,০০০-এ পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে আসছে, গাজায় চলমান অভিযানে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে সেই দাবি খারিজ করে দিয়েছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েৎজহাক ব্রিক। রোববার ৬ জুলাই ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক দাবি করেন, হামাস এখন আবারও ৪০,০০০-এর মতো যোদ্ধা নিয়ে সক্রিয়, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির আনুমানিক যোদ্ধা সংখ্যার সমান। ব্রিক লিখেছেন, হামাস এখনও গেরিলা কৌশলে লড়াই করছে, তারা সুড়ঙ্গের ভেতর থেকে অপারেশন চালাচ্ছে, যেমনটা যুদ্ধের শুরুতে করত। তিনি আরও বলেন, হামাস কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না, তাই তাদের সেনাবাহিনী ধ্বংস করার মতো কিছুই আসলে ছিল না। ফলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি বাস্তবসম্মত নয়। এই জেনারেল আরও সতর্ক করেন, বাস্তব পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে তা ইসরায়েলি সেনাপ্রধানের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং হামাসের পুনরুদ্ধার প্রবণতা ইসরায়েলের সামনে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ব্রিকের এই মন্তব্যে গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি। নিহত সেনাদের মধ্যে কারা কারা রয়েছেন? প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩ জন রাফাল পাইলট সহ মোট ৪ জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর ৭ জন সদস্য, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের ৫ জন সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ৫ জন অপারেটর।